আসসালামাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আশিক ইবনে আজিজ। সবাইকে স্বাগত জানাচ্ছি ইজি লার্নিং একাডেমিতে। আজকে আমরা যুগ থেকে বাকি কিছু অংশ সলভ করব। তো সঙ্গেই থাকুন। আরাকানে কখন সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি হয়েছিল? আরাকানে সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি হয়েছিল সপ্তদশ শতকে। কোন দুজন আরাকান রাজসভার কবি? মহাকবি আলাওয়াল ও দৌলত কাজী। আরাকান রাজসভার প্রথম বাঙালি কবিকে? দৌলত কাজী, তিনি হচ্ছেন প্রথম বাঙালি কবি। লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে? দৌলত কাজী। সতী ময়না ও লুর চন্দ্রাণী কাব্যটির রচয়িতা দৌলত কাজী। বারোমাসা কাকে বলে? নায়িকার 12 মাসের সুখ দুঃখের বর্ণনা। নসিরানামা কাব্যগ্রন্থ কার লেখা? কবি মর্দন। চন্দ্রাবতী কি? কাব্য। আরাকান রাজসভার সাহিত্যিক ছিলেন কে? আরাকান রাজসভার সাহিত্যিক ছিলেন আলাওয়াল। মহাকবি আলাওয়াল কোন যুগের কবি? মধ্যযুগের। কবি আলাওয়ালের জন্মস্থান কোনটি? চট্টগ্রামের জুবরা। কবি আলাওয়ালের সময়কাল সপ্তদশ শতক। আলাওয়াল কোন রাজসভার কবি ছিলেন? আরাকান রাজসভার। কবি আলাওয়াল কোন রাজ দরবারে কবি ছিলেন? রুসাঙ্গ। মধ্যযুগে সবচেয়ে উল্লেখযোগ্য মুসলিম কবি কে? সৈয়দ আলাওয়াল। কবি আলাওয়ালের প্রথম রচনা কোনটি? কবি আলাওয়ালের প্রথম রচনা হচ্ছে পদ্মাবতী। তাম্মুল রাতুল হইল অধর পরশে, উক্তিটির রচয়িতা কে? উক্তিটির রচয়িতা হচ্ছে আলাওয়াল। তাম্মুল রাতুল হইল অধর পরশে এর অর্থ কি? ঠোঁটের পরশে পান লাল হলো। তাম্মুল শব্দের অর্থ কি? পান। নিচের কোনজন মধ্যযুগের কবি নন? মধ্যযুগের কবি নন কে? কায়কোবাদ, যিনি আধুনিক যুগের কবি। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন? 1760 সালে। বাংলা সাহিত্যে মধ্যযুগের শেষ কবি কে? ভারতচন্দ্র রায়গুণাকর। ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পর্কে কোন বক্তব্যটি সর্বাধিক গ্রহণযোগ্য? দুই যুগের মিলনকারী হিসাবে। লও তুমি যত পারো শাস্ত্রের সন্ধান, এটি হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্তের লেখা। সৈয়দ আলী আহসান কোন সময়কে প্রায় শূন্য যুগ বলে উল্লেখ করেছেন? 1760 থেকে 1860। কবি আলাওয়াল ও কবিওয়ালা ও শায়েরের উদ্ভব ঘটে কখন? শায়েরের উদ্ভব ঘটে 18 শতকের শেষার্ধে ও 19 শতকের প্রথমার্ধে। 18 শতকের শেষার্ধে, 19 শতকের প্রথমার্ধে। কবিগানের রচয়িতা ছিল নিম্নবর্ণের হিন্দু। কবিগান রচয়িতা এবং গায়ক হিসাবে এরা উভয়ই পরিচিত। তারা হচ্ছেন রাম বসু এবং ভোলা ময়রা। রাম বসু এবং ভোলা ময়রা। গানের প্রথম কবি কে? গুজলা, গুই অথবা পুট। অ্যান্টনি ফিরিঙ্গি কি জাতীয় সাহিত্যের রচয়িতা? অ্যান্টনি ফিরিঙ্গি হচ্ছে কবিগান। পুঁথি সাহিত্য বলতে বুঝি ইসলামী চেতনা সম্পৃক্ত।
দুভাষী পুঁথি বলতে কি বোঝায়? দুভাষী পুঁথি বলতে বোঝায় কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি। বটতলার পুঁথি বলতে কি বোঝায়? দুভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে? ফকির গরিবুল্লাহ। পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি কে? ফকির গরিবুল্লাহ। সার্থক এবং জনপ্রিয় কবি হচ্ছে ফকির গরিবুল্লাহ। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে? ফকির গরিবুল্লাহ। আবার পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক এখানে দেওয়া আছে হচ্ছে, যদিও সৈয়দ হামজা পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক নন, কিন্তু উত্তরে উল্লিখিত চারজনের মধ্যে তিনি প্রথম পুঁথি সাহিত্যের লেখক। তাহলে সৈয়দ হামজা, যেটা হচ্ছে মানে যদি ফকির গরিবুল্লাহ থাকতো তাহলে সৈয়দ হামজা হতো না। সোনা ভান এটি লিখেছেন হচ্ছে ফকির গরিবুল্লাহ। আমির হামজা কাব্য রচনা করেন ফকির গরিবুল্লাহ। আবার বলা হয়েছে যে আমির হামজা কাব্যের প্রকৃত রচয়িতা ফকির গরিবুল্লাহ, তবে তিনি কাজটি সমাপ্ত করতে পারেননি। তার অসমাপ্ত কাজটি শেষ করেন হচ্ছে সৈয়দ হামজা। তাহলে পুঁথি সাহিত্যের লেখক কে? এখানে আবার একটা প্রশ্ন আসছে যে পুঁথি সাহিত্যের লেখক কে? তিনি হচ্ছেন সৈয়দ হামজা। উল্লিখিত কোন রচনা পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়? রচনা পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়। উল্লেখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়? এটি হচ্ছে ময়মনসিংহ গীতিকা। টপ্পা কি? টপ্পা হচ্ছে এক ধরনের গান। নানান দেশে নানান ভাষা, বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা, এটি লিখেছেন রামনিধি গুপ্ত। শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত হচ্ছে রামপ্রসাদ সেন। শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত হচ্ছে রামপ্রসাদ সেন। ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।